আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব রসায়ন তৃতীয় অধ্যায় পদার্থের গঠন চ্যাপ্টারটি। এই চ্যাপ্টারে আজকে আমরা দেখব রাদারফোর্ড মডেল। তাহলে চলো শুরু করা যাক। বিজ্ঞানী রাদারফোর্ড তার দুই সহযোগী হ্যান্স গাইগার ও আর্নেস্ট মার্স্টেনের সহায়তায় 1909 সালে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা করেন এবং এই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পরবর্তীতে 1911 সালে বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণু মডেল প্রতিষ্ঠা করেন। এই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা করার জন্য বিজ্ঞানী রাদারফোর্ড একটি জিঙ্ক সালফেটের পাতলা আবরণ নেয়, একটি পরমাণু নেয় এবং আলফা কণা নেয়। এই আলফা কণা হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত। এখানে নীল যে জিনিসটা দেখতেছো এটাকে আমরা ধরে নিচ্ছি আলফা কণা। তো এই আলফা কণা হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট এবং এই যে এখানে কালো যে জিনিসটা পর্দার মতো দেখতেছো এইটা হচ্ছে আমার জিঙ্ক সালফেটের আবরণ। এই জিঙ্ক সালফেটের আবরণের মধ্যে যখন আলফা কণা আঘাত করে তখন এখানে এক ধরনের আলোর তৈরি হয়, তখন বোঝা যায় যে আলফা কণা এখানে আঘাত করেছে। তো বিজ্ঞানী রাদারফোর্ড এই জিঙ্ক সালফেটের আবরণের সামনে একটা পরমাণু রেখে তার ভেতর দিয়ে সে আলফা কণা প্রবেশ করতে থাকে। তো বেশিরভাগ আলফা কণা দেখা যায় এই পরমাণু ভেদ করে এসে কি করতেছে, এই জিঙ্ক সালফেটের আবরণের মধ্যে আঘাত করতেছে এবং এখানে আলো তৈরি হচ্ছে। ফলে বিজ্ঞানী বুঝতেছে যে এই আলফা কণাগুলা পরমাণু ভেদ করে চলে যাচ্ছে। এখান থেকে বিজ্ঞানী রাদারফোর্ড এটা শিওর হন যে পরমাণুর ভেতরে বেশিরভাগ জায়গায় ফাঁকা। এরপর যখন বিজ্ঞানী রাদারফোর্ড এই আলফা কণা অনবরত এই পরমাণুর মধ্যে দিতে থাকে বিভিন্ন দিকে, তখন কিছু কিছু আলফা কণা দেখা যায় সামান্য বেঁকে গেছে। যেমন দেখো এই যে এইটা এই বরাবর না গিয়ে এই বরাবর বেঁকে চলে আসছে। এরপর প্রায় 20,000, তখন তিনি এটা চিন্তা করেন যে এটা কি করতেছে, যেহেতু বিকর্ষিত হইতে এর গতিপথ চেঞ্জ হচ্ছে, তার মানে অবশ্যই ভিতরে কি থাকতে পারে, পজিটিভ কিছু থাকতে পারে। এরপর প্রায় 20,000-এর মধ্যে একটা আলফা কণা দেখো, এই একটা আলফা কণা তার বিপরীত দিকে ব্যাক করে। তো এখান থেকে বিজ্ঞানী রাদারফোর্ড এটা শিওর হন যে ভিতরে অবশ্যই পজিটিভ চার্জ বিশিষ্ট কিছু একটা আছে, যার কারণে এই আমাদের পজিটিভ আলফা কণা বিকর্ষিত হয়ে পেছনের দিকে ফিরে আসছে। তো এখান থেকে বিজ্ঞানী রাদারফোর্ড নিউক্লিয়াস আবিষ্কার করেন, যে পরমাণুর ভেতরে কি থাকে, একটা কেন্দ্র থাকে, সেই কেন্দ্রটির নাম হচ্ছে নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসটা ধনাত্মক চার্জ বিশিষ্ট হয়ে থাকে। তো আলফা কণার মাধ্যমে এই দুটি জিনিস একদম তিনি শিওর হয়ে যান যে পরমাণুর ভেতর বেশিরভাগ জায়গায় ফাঁকা এবং পরমাণুর মাঝখানে একটা কি আছে, নিউক্লিয়াস আছে এবং এই নিউক্লিয়াসটা হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট। এখন আমরা এই রাদারফোর্ড পরমাণু মডেল স্বীকার্যগুলো দেখে নিই। তাহলে আলফা কণার মাধ্যমে বিজ্ঞানী রাদারফোর্ড কি বের করছে, যে পরমাণুর একটি কেন্দ্র আছে, এই কেন্দ্রটির নাম নিউক্লিয়াস আর পরমাণুর ভেতরে ম্যাক্সিমাম জায়গায় ফাঁকা, তো মাঝখানে নিউক্লিয়াস থাকে, এই নিউক্লিয়াসই তার সম্পূর্ণ ভার বহন করে। নিউক্লিয়াসের তুলনায় পরমাণুর ভেতরে বেশিরভাগ জায়গা ফাঁকা এবং চার্জ নিরপেক্ষতা। দেখো আমরা এর আগে দেখেছি কি, যে একটি পরমাণু কি থাকে, একটি পরমাণুর ভেতর থাকে নিউক্লিয়াসের ভিতরে প্রোটন আর নিউট্রন থাকে। তো প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট আর এই পরমাণুকে কেন্দ্র করে বাহিরে ইলেকট্রনগুলো ঘোরাঘুরি করতে থাকে। তো ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জ বিশিষ্ট। তো একটি পরমাণুর মধ্যে নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকে এর বাইরে ঠিক ততগুলো ইলেকট্রন থাকে। এই জন্য সামগ্রিকভাবে পরমাণু চার্জ নিরপেক্ষ হয়ে থাকে। ইলেকট্রনের ঘূর্ণন সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে যেরকম পৃথিবী ঘুরতেছে বা বিভিন্ন গ্রহ ঘুরতেছে, ওই একইভাবে পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। যেহেতু এখানে বিজ্ঞানী রাদারফোর্ড তার মডেলটাকে সৌরজগতের সাথে তুলনা করেছে, তাই এই রাদারফোর্ড মডেলকে সোলার সিস্টেম মডেল বলা হয়ে থাকে। বিজ্ঞানী রাদারফোর্ড তার এই মডেলের মাধ্যমে প্রথম পরমাণুর সম্পর্কে ধারণা দিলেও এই মডেলে কিছু ভুল ছিল বা সীমাবদ্ধতা ছিল। সেগুলো কি,
যে বিজ্ঞানী রাদারফোর্ড বলছে যে আমাদের ইলেকট্রনগুলো আছে, এই ইলেকট্রনগুলো নিউক্লিয়াসে কেন্দ্র করে ঘুরবে, কিন্তু এগুলা নিউক্লিয়াসে কেন্দ্র করে যে কক্ষপথে ঘুরবে সেই কক্ষপথের আকার বা আকৃতি কীরকম হবে সে সম্পর্কে কোনো ধারণা দিতে পারে নাই। এরপর বিজ্ঞানী রাদারফোর্ড তার মডেলটাকে মানে পরমাণুকে সৌরজগতের সাথে তুলনা করেছে, কিন্তু আমরা জানি সৌরজগতের যে গ্রহগুলো থাকে এইগুলো হচ্ছে চার্জ নিরপেক্ষ বা চার্জহীন, কিন্তু আমাদের পরমাণু যেগুলো, এই পরমাণুগুলো হচ্ছে পরমাণুতে থাকা ইলেকট্রন নিউক্লিয়াস এগুলো চার্জযুক্ত, তাই চার্জহীন বস্তুর সাথে চার্জযুক্ত বস্তুর তুলনা করা কি হয় নাই, সঠিক হয় নাই, কারণ আমরা তুলনা তখনই করতে পারি যখন দুইটা জিনিস সিমিলার হয়। এরপর একাধিক ইলেকট্রন, একের অধিক ইলেকট্রন থাকলে তারা কিভাবে ঘুরবে সে সম্পর্কে বিজ্ঞানী রাদারফোর্ড কিছু বলতে পারে নাই। ম্যাক্সওয়েলের একটি তত্ত্ব আছে, সেই তত্ত্ব অনুসারে ইলেকট্রন যদি ক্রমাগত এভাবে নিউক্লিয়াসে কেন্দ্র করে ঘুরতে থাকে তাহলে সে কী করতে থাকবে, আস্তে আস্তে শক্তি হারাতে থাকবে, এবং শক্তি হারাতে হারাতে সে একসময় নিউক্লিয়াসে পতিত হবে। কিন্তু নিউক্লিয়াসে যদি কখনো কি হয় একটা ইলেকট্রন পতিত হয় তখন সেটার অস্তিত্ব থাকবে না, কিন্তু বাস্তবে এটা সম্ভব হচ্ছে না। তাই ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী রাদারফোর্ড মডেলটি সঠিক নয়।